জয় শ্রীকৃষ্ণ। আমি শ্যামলী নন্দন মিলন, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তের পাঠশালাতে স্বাগত। আজকে আমাদের ক্লাস 6 এর প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্ন বিচিত্রা বই রয়েছে তার অঙ্কগুলো আমরা করব। আজকে আমাদের প্রথম স্কুল। এখানে এই স্কুলের মধ্যে এমন কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো তোমরা হয়তো ভুল জানো, আমি আবারও বলছি তোমরা হয়তো ভুল জানো, সেগুলো আমরা খুব সুন্দর করে শিখবো। তাই পুরো ক্লাসটা সুন্দর করে দেখো, এবং তুমি যদি সেই অঙ্কগুলো ভুল জানো সঠিক যদি শিখতে পারো তাহলে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? চলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে দেখবে। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, দেখো প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3 হলে অপর দুটি সংখ্যা কত। একদম সুন্দর করে ধরো, তোমাকে আমি একটা বিজোড় সংখ্যা বললাম 7। ক্রমিক কথার অর্থ কি? ক্রমিক কথার অর্থ হচ্ছে পর পর। তাহলে 7 যদি মাঝের সংখ্যা হয় তাহলে পরের বিজোড় সংখ্যাটা আমি 9 বলে দেবো, তার আগের বিজোড় সংখ্যাটা আমি 5 বলে দেবো। তাহলে ক্রমিক কথার অর্থ কি? পর পর। তাহলে এখানে বলে দিয়েছে মাঝের বিজোড় সংখ্যাটা দেয়া আছে, এই যে বলে দেয়া আছে বিজোড় সংখ্যাটা। তাহলে মাঝের সংখ্যাটা যদি 7 হয় তাহলে আগেরটা পরেরটা ওই দুটোই বের করতে বলেছে। তাহলে আমি কি করে পেলাম দেখো, না মাঝেরটার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে পরের বিজোড় সংখ্যাটা পাবো, মাঝেরটার সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে তার আগের বিজোড় সংখ্যাটা পেয়ে যাবো। এখানে আমরা সেম কাজ করব। তাহলে মাঝেরটা আমাদের কত দেয়া আছে? m-3 দেয়া আছে, এটা হচ্ছে আমাদের মাঝেরটা। তাহলে এর সঙ্গে আমি কি করব, এর সঙ্গে আমি 2 যোগ করে দিলে এর পরের বিজোড় সংখ্যাটা পেয়ে যাব, এর থেকে আমরা 2 বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? আগের বিজোড় সংখ্যাটা পেয়ে যাব। এবার সুন্দর করে বোঝো। এবার তোমরা এই যোগ বিয়োগ গুলো হয়তো শিখেছো, আমি আবার বলছি যোগ বিয়োগ কি করে। দেখো এখানে m, দুটো সংখ্যার আগের চিহ্ন যদি একই থাকে সংখ্যাগুলোকে যোগ করতে হয়, এর আগে মাইনাস এর আগে মাইনাস। তাহলে 3 আর 2 যোগ করে 5 লিখবো, এখানে যেই চিহ্নটা আছে সেটা বসিয়ে দেবো। আগেরটা পেয়ে গেলাম, এই পরেরটাও বের করব। দেখো দুটো সংখ্যার আগের চিহ্ন কি আছে? আলাদা। দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা হলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়। 3 আর 2 বাদ দিলে আমাদের কত হয়? 1। গুরুজি চিহ্ন কি বসাবো? না যেই সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে সেটা বসাবো। তাহলে কি শিখলাম? চিহ্ন একই থাকলে যোগ করব এবং ওই চিহ্নটাই বসিয়ে দেবো। চিহ্ন যখন একই তাহলে ওখানে একটাই চিহ্ন আছে ওটাই বসিয়ে দেবো। কিন্তু যখন চিহ্ন আলাদা থাকবে, বিপরীত চিহ্ন থাকবে, তখন সংখ্যাগুলোকে বিয়োগ করব, সংখ্যাগুলো বিয়োগ করব, চিহ্ন বিয়োগ বসাবো নয়, কিন্তু সংখ্যাগুলোকে বিয়োগ করব এবং যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে সেটা বসে যাবে। তাহলে এই একটা সংখ্যা পাবো m-5, এই একটা সংখ্যা পাবো m-3। তাহলে অপর দুটো সংখ্যা কি কি হয়ে যাবে? -m-5, m-1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সুন্দর করে কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? 1 নম্বরের জন্য ভালো প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছে। 9 কিলোমিটার 8 ডেকামিটার 7 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিটার? তুমি এটাকে কি কিভাবে করতে পারো? অনেকটা ভেঙে করতে পারো, প্রশ্নের মানের উপর নির্ভর করবে তুমি এটা কিভাবে করবে। যদি 1 নাম্বারের পড়ে তাহলে তুমি জাস্ট উত্তরটা লিখে দেবে, 2 নাম্বারের পড়লে একটু ভেঙে করবে। আমি তোমাদেরকে বিস্তারিতভাবে শেখাচ্ছি সবকিছু। পুরোটাকে কিসে করতে বলেছে? মিটারে করতে বলেছে। তুমি কি করবে? এটাকে মিটারে করবে, এটাকে মিটারে করবে, সবগুলোকে মিটার করার পরে যোগ করে দিতে পারো। না হলে একদম সঠিকই হয় এইরকম ভাবে ছকটা লিখে ফেলো, কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে লিখবো ডেকামিটার, তারপরে আমাদের হচ্ছে মিটার, এরপরে ডেসিমিটার, এরপরে আমাদের হয় সেন্টিমিটার, তারপরে আমাদের কি হয়? মিলিমিটার। এই আমাদের ছক। এবারে যেখানে যেটা আছে বসাও। কিলোমিটারের ঘরে কত আছে? 9 আছে। ডেকামিটারের ঘরে কত আছে? 8। সেন্টিমিটারের ঘরে কত আছে? 7। মিলিমিটারের ঘরে আছে 6। ব্যাস, যে ঘরগুলো ফাঁকা রয়েছে শূন্য দিয়ে ভরিয়ে দাও, যে ঘরগুলো ফাঁকা রয়েছে শূন্য দিয়ে ভরিয়ে দাও, ব্যাস। এবারে পুরোটাকে কিসে করতে বলেছে? মিটারে করতে বলেছে। তাহলে কি করবে? জাস্ট মিটারের ঘরে একটা দশমিক বসিয়ে দেবে, গল্প শেষ। দেখো কত সহজে করে ফেললাম। এইরকম ছক রেডি করব, যে ঘরে যেটা যেটা রয়েছে সেটা সেটা বসিয়ে দেবো, যে ঘরগুলো ফাঁকা রয়েছে শূন্য দিয়ে ভরিয়ে দেবো। পুরোটাকে মিটার করতে বলেছে, দশমিক, মিটারের ঘরে দশমিক বসিয়ে দেবো। তাহলে আমরা উত্তর পেয়ে যাব 9080.076 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পুরোটাকে মিটারে করলে আমাদের উত্তর আসবে 9080.076 মিটার। ওকে, চলে আসছি পরবর্তী। কারোর কোনোটাতে ডাউট থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। একটু না হতো। চলো নেক্সট দেখো,
রোমান সংখ্যার অঙ্ক রয়েছে। কি বলা রয়েছে, এখানে একটা রোমান নাম্বার রয়েছে, এখানে একটা রোমান নাম্বার রয়েছে, এই রোমান নাম্বার এটা বিয়োগ করলে কত হবে। এবারে প্রশ্ন হচ্ছে এই উত্তর যেটা আসবে সেই উত্তরটাকেও কিন্তু আমাদের রোমান সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো এল এটার মানে কি, এক এক করে সুন্দর করে। এল মানে হচ্ছে 50, তারপরে কতগুলো এক্স আছে, 1 2 3, তিনটা এক্স মানে হচ্ছে 30, আর তারপরে রয়েছে আইএক্স, আইএক্স মানে কত 9। তাহলে এটা আমাদের কত হলো, 50 30 80 আর 9 89। এটা আমাদের কত আসে, এল মানে 50, তারপরে কতগুলো এক্স আছে, দুটো এক্স, দুটো এক্স মানে 20, তারপরে ভি মানে হচ্ছে 5, তাহলে এটা আমাদের কত এলো, 75 এলো। এই দুজনকে আমাদের কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে 89 থেকে যদি আমরা 75 বাদ দিই, 9 থেকে 5 বাদ দিলে 4, 8 থেকে 7 বাদ দিলে 1, 14 আমাদের উত্তর আসবে। কিন্তু এখানে কিন্তু তুমি 14 লিখবে না, 14 রোমান নাম্বারটাকে লিখবে। তাহলে 14 যদি আমরা রোমান নাম্বার লিখি, 14 মানে আমরা কি লিখতে পারি, 10 যোগ 4, তাহলে 10 এর জন্য এক্স, 4 এর জন্য আইভি, তাহলে এক্স আইভি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে খুব সুন্দর করে জিনিসটা দেখে নাও, এক্স আইভি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া রয়েছে, সংখ্যা দুটি কি কি হতে পারে। এইরকম আমরা অনেক সংখ্যা পেতে পারি। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে, ভালো ভালো খুব অঙ্কগুলো রয়েছে। কি রয়েছে দেখো, দুটো সংখ্যার গসাগু দেওয়া রয়েছে, লসাগু দেওয়া রয়েছে। তাহলে এইরকম আমরা অনেক সংখ্যা পেতে পারি যাদের গসাগু এটা হবে 13 হবে এবং লসাগু 546 হবে। আমাদেরকে সেটাই বের করতে বলেছে যে এইরকম আমি কতগুলো সংখ্যা পেতে পারি, কি কি সংখ্যাগুলো পেতে পারি জানতে চাইছে। দেখো এর জন্য কি করতে হবে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দেবে। তাহলে ভাগ দিলে আমাদের কত হয়, 13 4 52, 2 নাম 26, 13 দিয়ে 26। তাহলে পদ্ধতিটা খুব ভালো করে শেখো, লসাগুকে গসাগু দিয়ে ভাগ দেবো। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে আমাদের কত এসছে, 42। এবারে তোমাকে ভাবতে হবে এই যে ভাগফলটা এসছে কোন দুটো সংখ্যা গুণ করলে 42 আসে। তাহলে আমি কি কি বলতে পারি, 1 আর 42 গুণ করলে 42 আসবে। কেউ বলবে কেন, আমি 2 আর 21 গুণ করেও তো 42 বলতে পারি। কেউ বলবে 14 3-এও তো 42 হয়, আবার কেউ বলবে 6 7-এও তো 42 হয়। তাহলে আমি 42 কে 4 ভাবে ভাঙতে পারি, 1 গুণ 42, 2 গুণ 21, 3 গুণ 14, 6 গুণ 7। তাহলে এইরকম আমরা কতগুলো জোড়া পেতে পারি, এইরকম আমরা 4টা জোড়া পেতে পারি। তোমাকে খেয়াল করতে হবে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যেন পরস্পর মৌলিক হয়। পরস্পর মৌলিক মানে কি, এদের গসাগু যেন 1 হয়। তুমি দেখো 1 আর 42 এর গসাগু করবে 1 আসবে, 2 আর 21 এর গসাগু করবে 1 আসবে, 3 আর 14 এর গসাগু করলে 1 আসবে, 6 আর 7 এর গসাগু করলে 1 আসবে। তাহলে এখানে যে 4টা জোড়া এসছে প্রত্যেকেরই গসাগু 1, তাই আমরা প্রত্যেকে নেব। এইরকম তুমি যদি কখনো পাও যে এখানে এমন একটা সংখ্যা রয়েছে তাকে আমি ভেঙে ধরো 6টা এরকম পেয়েছি, কিন্তু তার মধ্যে দেখা যাবে একটা পরস্পর মৌলিক নয়। সাপোজ আমি ধরো বললাম 50, তাহলে কখনো এরকম একটা ভাগ করে 50 এসছে। তাহলে 50 কে আমরা বিভিন্ন ভাগে ভাঙতে পারি, 1 গুণ 50 করতে পারি, 2 গুণ 25 করতে পারি এবং 5 গুণ 10 করতে পারি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমরা এই জোড়াটাকে নেব এবং এই জোড়াটাকে নেব, এটাকে নেব না। কেন নেব না, কারণ 1 আর 50 এর গসাগু 1, 2 আর 25 এর গসাগু 1, অর্থাৎ ওরা পরস্পর মৌলিক। কিন্তু 5 আর 10 কিন্তু পরস্পর মৌলিক নয়, কারণ 5 আর 10 এর গসাগু কত হয়ে যায়, 5 হয়ে যায়। ঠিক আছে, তাই এই জোড়াটাকে নেব না। তাহলে যারা পরস্পর মৌলিক হবে তাদেরই নেব। এখানে যে 4টা এসছে 4টাই হচ্ছে পরস্পর মৌলিক, অর্থাৎ আমরা এইরকম ক জোড়া সংখ্যা পেতে পারি, 4 জোড়া সংখ্যা পেতে পারি। তোমাকে সংখ্যাগুলোই বের করতে বলেছে। তাহলে কি করবে, এই যে জোড়াগুলো এসছে এরকে গসাগু দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে প্রথম জোড়া কত এসছে বলো তো, 1 আর 42। তাহলে 1 এর সঙ্গে 13 গুণ করব, 42 এর সঙ্গে 13 গুণ করব। প্রত্যেকটার সঙ্গে গসাগুকে গুণ করে দিতে হবে। পরের জোড়া এসছে 2 আর 21, অর্থাৎ 2 এর সঙ্গে 13, 2 এর সঙ্গে আমরা 13 গুণ করব। চলো 2 এর সঙ্গে আমরা 13 গুণ করব এবং 21 এর সঙ্গে আমরা 13 গুণ করব। তারপরের জোড়া আমাদের কত আসবে বলতো, 3 এর সঙ্গে 14 গুণ করব, সরি 14 নয় 13, এবং 14 এর সঙ্গে 13 গুণ করব। প্রত্যেকটা জোড়ার সঙ্গে গসাগুকে গুণ করতে হবে। 6 এর সঙ্গে 13 গুণ করব এবং হচ্ছে 7 এর সঙ্গে 13 গুণ করব। ব্যাস, এইগুলো বসিয়ে দিলেই তুমি উত্তর পেয়ে যাবে। পরীক্ষায় তোমাকে এমনি জানতে চাইতে পারে যে হচ্ছে এইগুলোই বের করো, কত জোড়া পাওয়া যাবে, তখন তুমি সুন্দর করে বলে দেবে 4 জোড়া। এখানে সংখ্যাগুলো জানতে চেয়েছে তাই সংখ্যাগুলো লিখে দেবো।
আচ্ছা, প্রথমটা তো আমাদের আসবে 13 আর গুণ করলে 13, 42 আর 13 গুণ করলে 546, এটা হলো প্রথম পেলাম। তারপরে 13 দুয়ে 26, 13 আর 21 কে গুণ করে দেবো, 13 আর 21 গুণ করলে 273। আচ্ছা, এরপরে পাবো 13 তিনে 39, 14 আর 13 গুণ করলে আমরা পেয়ে যাব 182। এরপরে আমাদের হয়েছে 13 আর 6 গুণ করলে 78, 13 সাথে 91। তাহলে এই হচ্ছে মোট 4 জোড়া সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে পদ্ধতি আবার একবার রিপিট করছি। প্রথমে কি করবে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করবে। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে তুমি যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। করার পরে আমরা সেই জোড়টাকে নিব যারা পরস্পর মৌলিক। এখানে দেখতে পাচ্ছি ভাগ করে যেটা আসছে 4টা আসছে, তার 4টাই হচ্ছে পরস্পর মৌলিক, তাই এই 4টাকে নেব। ঠিক আছে, চলো তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 1, 13, 42, 13, এগুলো সুন্দর করে আমাদের কত হয়ে যাবে, 13, 546, 26, 273, 39, 182, 78, 91 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো, হে বাপু তোরা একটু শান্ত হ। চলো, 2.126 এগুলো সামান্য ভগ্নাংশ। পৌনঃপুনিক থেকে কিন্তু একটা অংশ 100% পাবে, যে কোনো একটা অঙ্ক তুমি পাবে, 100% পাবেই পাবে। চলো শিখে নাও ভালো করে। 2.126 এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে, 2.1, 2 এবং 6। ঠিক আছে, এবারে দেখো এটাকে কিসে করতে বলেছে, পৌনঃপুনিক সামান্য ভগ্নাংশে। পৌনঃপুনিকে দেয়া আছে, পদ্ধতি শিখে নাও। দশমিকের আগে যেটা থাকবে সেটা লিখে দেবে, ওকে কোনো হাত লাগাবে না, ওকে রেখে দেবে। এরপরে দশমিকের পরে যা আছে চোখ বন্ধ করে লিখে দাও। ঠিক আছে, না চোখটাকে খোলাই রাখো। ঠিক আছে, দশমিকের আগে যা থাকবে লিখে দেবে, দশমিকের পরে যা থাকবে লিখে দাও। লেখার পরে যেটার মাথায় পৌনঃপুনিক নেই তাকে বাদ দাও। কার মাথায় পৌনঃপুনিক নেই, 1 এর মাথায় পৌনঃপুনিক নেই, 1 বাদ দাও। পরে কি লিখবে, যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো নয়, যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য। সব কিন্তু দশমিকের ডান দিকে। কেউ বলবে স্যার 2 এর মাথায়ও তো পৌনঃপুনিক নেই, তাহলে একটা শূন্য দেবো না। এই যে 2 কে প্রথমে লিখে দিয়েছি, ওর গল্প শেষ, ওর আর কোনো গল্প নেই। পুরো গল্পটা এবারে হবে দশমিকের পরে। কি না, দশমিকের ডান দিকে যা আছে লিখবো, সেখান থেকে যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে বাদ দেবো। হরে কি লিখবো, যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক রয়েছে ততগুলো নয়, যার মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য। তাহলে এটা আমাদের কত উত্তর চলে আসবে, দেখো 125/990। এটাকে তুমি যদি কাটাকাটি করো উত্তর পেয়ে যাবে এটাকে তুমি যদি কাটাকাটি করো কত হয়ে যাবে, 5 এ কাটলে 25, 5 এ 125, এটা 5 এ কাটলে 5 একে 5, 4 নামলো। হ্যাঁ, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 5 25 এ 125, এটা 5 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 5 একে 5, 4 নামলে 49, 5 9 45, 4 নামলে 40, 5 8 40। ব্যাস, এই আমাদের উত্তর হয়ে যাবে 2.25/198 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে দেখো, আবার একবার রিপিট। তাহলে পুরো কাজটা কিন্তু দশমিকের পরে হবে। ঠিক আছে, পুরো কাজটা আমাদের কি হয়ে যাবে, দশমিকের পরে হয়ে যাবে। 2.25/198 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো, জাতের বিশাল বড় গুণ যে বাবা, এটা কখনোই পরীক্ষাতে পড়বে না। আমি 100% তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা পরীক্ষাতে পড়বে না। যদি কোনো টিচার এই অঙ্কটা পরীক্ষাতে দেয়, কি বলবো, আর কিছু বলার নেই। কারণ এই যে অঙ্কটা, এটা তোমাদের কি করবে, কোনো জ্ঞানের তো বিকাশ ঘটাবে না, এটা শুধুমাত্র পরীক্ষাতে তোমাদের সময় নষ্ট করবে। এর জন্য তোমাকে কত নম্বর দেবে, 2 নম্বরের অঙ্ক দেবে। ঠিক আছে, এটা তোমার প্রচুর সময় খেয়ে নেবে। তাই আমার মনে হয় না কোনো টিচার এই প্রশ্নটাতে পরীক্ষাতে দেবে। যদি কোনো টিচার এই প্রশ্নটাতে দেয়, অন্তত পক্ষে এটা 5-6 নম্বরের প্রশ্নে দেওয়া উচিত। কারণ এটা কত সময় খাবে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, এটাকে কি করতে হবে, এইটা সমান উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা কি করি, এটাকে প্রথমে অপ্রকৃত করব। তাহলে আমাকে কি করতে হবে, 999 সঙ্গে 325 কে গুণ করতে হবে। তাহলে এটা গুণ করতে একটা সময় যাবে। ব্যাস, তার সঙ্গে আমরা কত যোগ করব, 324 কে যোগ করব, করে বাই আমাদের 325। ব্যাস, এটাকে গুণ করে তার সঙ্গে 325 যোগ করব।
সেটা করে যা আসবে তার সঙ্গে আমাকে আবার কি করতে হবে, 324 কে গুণ করতে হবে। সেটা গুণ করে যা আসবে তাকে আবার কি করতে হবে, 325 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলো এটা কি 2 নম্বরের অঙ্ক হতে পারে? আমি বলছি কম করে 5-6 নাম্বার দিলে এই অঙ্কটা করবে না পরীক্ষাতে, আমি বলছি করবে না এই নম্বরটা, কারণ শুধুমাত্র সময় খরচ ছাড়া এই অঙ্কটাতে আর কিচ্ছু নেই। ঠিক আছে, শুধু গুণ করো, এখানে এত বড় গুণ করো, আবার 324 দিয়ে গুণ করো, আবার তাকে 325 দিয়ে ভাগ করো এত বড় একটা সংখ্যাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিলাম, আমি এই অঙ্কটা আর করাচ্ছি না। এই অঙ্কটা সহজ হয়ে যাবে কখন, এইখানে 324 এর জায়গায় যদি 325 দিয়ে দেয়, আমি তোমাদেরকে এটা করাই। এই অঙ্কটা আমাদের সহজ কখন হয়ে যাবে না, যখন ওইখানে একটু পরিবর্তন করে দেবে, 324 এর জায়গায় 325 দিয়ে দেবে, তখন অঙ্কটা আমাদের সহজ হয়ে যাবে। এই যে দেখাচ্ছি দেখো, 999, ওখানে 324, নিচে হচ্ছে 325, গুণ আমাদের কত হয়ে যাবে, 324 হয়ে যাবে। ভালো করে দেখো কিভাবে করাচ্ছি, কারণ শিক্ষক মহাশয় ওটা পরিবর্তন করে দিতেই পারে। আচ্ছা, আমরা খুব ভালো করে জানি যে কোনো মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে লেখা যায়। 2 পূর্ণ 3/4, তাকে আমরা কি লিখতে পারি, 2 যোগ 3/4। এখানে আমরা সেম জিনিসটা করেছি। তাহলে 999 পূর্ণ 324/325 ছিল, 999 লিখেছি, যোগ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটাকে লিখেছি। ঠিক আছে, যোগ চিহ্ন দিয়ে ভগ্নাংশটাকে লিখেছি। এবারে দেখো ভালো করে ভাঙাটা খেয়াল করো, 999। আচ্ছা, এটা তো আরো সহজে হয়ে যাবে, এই রকম না করেও তুমি সিম্পল প্রসেসে করলেও হয়ে যাবে, যে এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে 324 লিখছি কেন, 325 বললাম তো, যদি এখানে 325 থাকে। ঠিক আছে, এটার সঙ্গে 325 গুণ না, নর্মাল প্রসেসেই করো, বিস্তারিত যাওয়ার দরকার নেই, কারণ এটা ছোটতেই হয়ে যাবে, শর্ট ট্রিক অ্যাপ্লাই করার দরকার নেই। তোমরা সিম্পল এটাতে কি করবে, 999 সঙ্গে 325 গুণ করবে, গুণ করে যা আসবে তার সঙ্গে 324 যোগ করে দিলেই উত্তর পেয়ে যাবে। কেন না, এই 325 এই 325 তো কেটে যাবে, তাহলে জাস্ট এটাকে গুণ করবে, ওটাকে যোগ করবে। এর জন্য শর্ট ট্রিক একটা আছে, আমি সেটা শেখাবো ভাবছিলাম, কিন্তু যাওয়ার দরকার নেই, জাস্ট এটা গুণ করে যোগ করলেই শুধু 324 লিখে, হ্যাঁ 324। ঠিক আছে, কিন্তু যদি এখানে 324 দেয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। হয়েছে, চলো আমি করাচ্ছি না ওটা। 2 এর দাগে দেখো, এটা খুব ভালো প্রশ্ন। কয়লার মূল্য 20% বেশি হয়, কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো, খরচ শতকরা কত বাড়লো কত কমলো। এর জন্য একটা শর্ট পদ্ধতি আছে, 10 সেকেন্ডের মধ্যে উত্তর আসবে, কিন্তু তোমরা ক্লাস 5 এ 6 এ পড়ছো, তোমাদের ওই পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্ক করলে হবে না, শিক্ষক মহাশয় নাম্বার দেবেন না। ঠিক আছে, তাই তোমাদেরকে বিস্তারিত ভাবে অঙ্কটা করতে হবে, আমি তোমাদেরকে বিস্তারিত শেখাচ্ছি। প্রথমে কি বলেছে, কয়লার মূল্য বেড়ে গেছে, আমি প্রথমে ধরে নিচ্ছি কয়লার মূল্যটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, কয়লার মূল্য আমি ধরে নিলাম, কয়লার মূল্য 10 টাকা প্রতি কেজি। ঠিক আছে, আমি এটা ধরে নিয়েছি, তুমি 10 টাকার বদলে অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই, 10 টাকার বদলে 100 টাকাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরে নিচ্ছি প্রতি কেজি কয়লার মূল্য 10 টাকা। আচ্ছা, এবারে বলেছে কয়লার ব্যবহার 20% কমিয়ে গেছে, এরপরে আমি লিখছি কত ব্যবহার করি, কয়লার ব্যবহার লিখছি। দেখো ওটা যেহেতু 10 টাকা ধরেছে, আমি ধরে নিলাম আমি 10 কেজি কয়লা ব্যবহার করি, আমি ধরে নিচ্ছি যে আমি কত কেজি কয়লা ব্যবহার করি, আমি 10 কেজি কয়লা ব্যবহার করি, ধরে নিচ্ছি। তাহলে আমার কত খরচ হবে, দেখো কত খরচ হবে। তাহলে আমি কত কেজি কয়লা ব্যবহার করি, 10 কেজি কয়লা ব্যবহার করি, প্রতি কেজি কয়লার দাম যদি 10 টাকা হয়, তাহলে আমার মোট কত খরচ হয়ে যাবে, 10 কে 10 দিয়ে গুণ করে বলে দেবো, আমার 100 টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, 100 টাকা খরচ হয়ে যাবে। সুন্দর করে ধরলাম, এগুলো সবই ধরেছি যে আমার 10 কেজি কয়লা লাগে, প্রতি কেজি কয়লার মূল্য যদি 10 টাকা হয়, তাহলে আমার মোট কত খরচ হচ্ছে, 100 টাকা খরচ হচ্ছে। এবারে পরবর্তীতে বলেছে যে আমার কয়লার মূল্য 20% বেড়ে গেছে। এরপরে আমি একদিন সুন্দর করে থলে নিয়ে কয়লার দোকানে গিয়ে বলছি আমাকে হচ্ছে কয়লা দাও তো, তখন দোকানদার বাবু কি বললো, কয়লার দাম বাড়িয়ে বললো। কত বাড়িয়ে বললো, 20% বাড়িয়ে বললো। তাহলে এখন কয়লার মূল্য কত, এখন কয়লার মূল্য, এখন কয়লার মূল্য কত, আগে ছিল 10 টাকা, এখন কত বেড়ে যাবে, 20% বেড়ে যাবে। তাহলে 20% বেড়ে যাবে মানে আমরা কি লিখবো, 120/100। 20% বেড়ে মানে আমরা কি লিখবো, 120/100 লিখে দেবো। ঠিক আছে, সুন্দর করে কাটাকাটি দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে 12। তোমরা এটাকে আরো অন্যরকম ভাবে করতে পারো, 20% বাড়বে বলেছে, তাহলে 10 যোগ
10 গুণ 20/100 এইভাবে করতে পারো, যে 10-এর 20% বের করে তার সঙ্গে যোগ করতে পারো 10, না হলে একদম 120% বের করে নিতে পারো, যেটা খুশি করতে পারো। চলো এবারে চলো এটা কাটাকাটি করলে আমাদের কত হয়ে গেল, 12 টাকা। তাহলে দেখো আগে যে কয়লার মূল্যটা 10 টাকা ছিল, এখন সেই কয়লার মূল্য কত হয়ে গেছে, 12 টাকা হয়ে গেছে, কারণ এই যে প্রশ্নে বলেছে 20% বেড়েছে। এবারে যেই না দাম বেড়েছে, আমি তখন কি ভাবলাম যে দাম তো বেড়ে গেছে, তাহলে এখন তাহলে ব্যবহার একটু কমিয়ে দেব। আগে যতটা আমি কয়লা ব্যবহার করতাম এখন অতটা কয়লা ব্যবহার করবো না, একটু কমিয়ে দেবো। এই যে প্রশ্নে বলেছে দেখো কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আগে আমি কত কেজি কয়লা ব্যবহার করতাম, 10 কেজি কয়লা ব্যবহার করতাম, এখন 20% কমিয়ে দিয়েছি। 20% কমিয়ে দিয়েছি মানে আমি কত ব্যবহার করি, 80। হয়েছে, আগেরটাতে 20 বেশি বলেছিল তাই 120/100 লিখেছি, এটাতে 20% কম বলেছে তাই 80/100 লিখেছি। না হলে ওখানে যেভাবে দেখালাম তুমি সেইভাবে করতে পারো, 10 বিয়োগ 10 গুণ 20/100 করতে পারো। ব্যাস, চলো এবারে এটাকে কাটাকাটি দিলে এই শূন্য কেটে যাবে, তাহলে 8 কেজি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে খরচ কত, এখন তাহলে খরচ কত হচ্ছে, তাহলে এখন আমি ক কেজি কয়লা ব্যবহার করি, 8 কেজি কয়লা ব্যবহার করি, প্রতি কেজি কয়লার মূল্য কত, 12 টাকা। তাহলে এখন আমার কত টাকা খরচ হয়ে যায়, 96 টাকা খরচ হয়। তাহলে ভালো করে বোঝো যে আগে আমার কত টাকা খরচ হতো, 100 টাকা খরচ হতো, এখন আমার কত টাকা খরচ হচ্ছে, 96 টাকা খরচ হচ্ছে। তাহলে আমার খরচ কি হলো, কমলো। ওটাই প্রশ্নে জানতে চেয়েছে যে খরচ শতকরা বাড়লো না কমলো। আমি সুন্দর করে উত্তর পেয়ে গেলাম যে খরচ আমার কমেছে, আমাকে ওটাই জানতে চেয়েছে শতকরা কত কমেছে। তাহলে কতটা কমেছে, কতটা কমেছে না, আগে খরচ হতো 100 টাকা, এখন খরচ হচ্ছে 96 টাকা। 100 থেকে 96 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, 4 টাকা আমাদের খরচ কমেছে। আমাদের শতকরা জানতে চেয়েছে, শতকরা কতটা কমেছে জানতে চেয়েছে, শতকরা কম। তাহলে শতকরা বের করতে হলে কি করতে হয় গো, যেটা কমেছে সেটাকে উপরে লিখতে হয়, নিচে আসল বা প্রাথমিক। আসল আমাদের খরচটা কত ছিল, 100 টাকা, 100 টাকার উপরেই তো 4 টাকা আমার কমেছে, তাহলে সেই আসলটাকে নিচে লিখতে হয়। যেহেতু শতকরা করতে বলেছে, একটা 100 দিয়ে গুণ করতে হবে, 4% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে তো আমার উত্তর কত চলে আসবে, খরচ কত কমে যাবে, 4% কমে যাবে। এইভাবে তোমাকে কিন্তু অঙ্কটা পরীক্ষাতে করতে হবে, কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করে না, এইভাবে সুন্দর করে করতে হবে। হয়েছে, সুন্দর করে বিস্তারিত হয়ে বোঝালাম। আমি এখানে 10 ধরেছি, তুমি 15, 20, 100 যাই হোক ধরতে পারো, বেশি বড় সংখ্যা ধরার দরকার নেই, ছোট সংখ্যায় ধরবে, সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আগে ধরে নেবে 10 টাকা, ব্যবহার ধরে নেবে 10 কেজি, খরচ বের করবে। পরবর্তীতে মূল্য বেড়েছে, ব্যবহার কমেছে, তাহলে সেই দুটো বের করবে, খরচ বের করবে। তাহলে খরচ কমলো না বাড়লো, খরচ কমে গেল। কত কমেছে, 4 টাকা। তাহলে 100 টাকার উপরে যদি 4 টাকা কমে, শতকরা কত কমবে, 4% কমে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রেখেছি, এটা কিন্তু পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, আসবেই হয়তো। চলো, এখনো সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসেনি। গুরুত্বপূর্ণ কথার অর্থ কি, সেইগুলো হয়তো তোমরা ভুল শিখেছো, আমি আবারও বলছি হয়তো তোমরা ভুল শিখেছো, সেগুলো আমি আজকে শেখাবো। চলো, 3-এর দাগে কি বলেছে, একটা সংখ্যা বলেছে, তাকে ভাগ করতে বলেছে। যখনই দশমিক সংখ্যার ভাগ দেবে, প্রত্যেককে বলছি, যখনই দশমিক সংখ্যার ভাগ দেবে সেটাকে ভগ্নাংশ করে করবে, দেখবে সুবিধা হবে। কেউ কিন্তু ভাগ করতে যাবে না দশমিকে, হয়েছে, ভগ্নাংশ করে করো। তাহলে এটাকে ভগ্নাংশ করলে কত হয়ে যাবে, 2, 4, 1, 2, 3, 2, 4। তাকে কত দিয়ে ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 ভাগ। এটা আমাদের কত হয়ে যাবে দেখো, 8, 2 0 0 0 8। নিচে কত লিখবো, 1-এর পরে 1, 2, 3টা 0। ব্যাস, ভগ্নাংশ করে দিলাম। এরপরে ভাগটাকে ভালো করে খেয়াল করো কিভাবে করছি, 1, 2, 3, 2, 4, নিচে আমাদের 1, 2, 3, 4, 5, 6 গুণ। বলে স্যার আপনি গুণ কোথা থেকে পেলেন, এই যে দেখাচ্ছি, দেখো একটা জাদু করেছি, এবং এই জাদুগুলো তোমরা জানো, 1, 2, 3, 4। দেখো কি করেছি না, ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দিতে হয়, ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটার অনন্য লিখতে হয়, অর্থাৎ লবকে হরে, হরকে লবে লিখতে হয়। এবারে কাটাকাটি করো, 1, 2, 3, 1, 2, 3, 3টা 0 কেটে গেল। ভালো করে দেখো, এই পুরোটা দিয়ে কেটে যাবে, 3-এ কেটে যাবে। এটাকে 3 দিয়ে গুণ করলে এটা আসে 3, 2, 24, তারপরে 3টা 0 বসে যাবে, 3, 8, 24, 3, 2 নয়, 3, 8, 24। তাহলে এইটা পুরোটা কিন্তু 3-এ কেটে যাবে। তাহলে উপরে আমাদের কত হয়ে গেল, 3, নিচে আমাদের কত থাকলো, 100 না সরি 1000। তাহলে নিচে 3টা 0 রয়েছে, 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো।
এই আমাদের উত্তর হয়ে যাবে 0.003। নিচে 3টা শূন্য রয়েছে, 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে কোনো দশমিকের ভাগ করবে না, এই রকম করে ভগ্নাংশ করে করবে, খুব সহজে হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। এইভাবে 0.003। চলো নেক্সট পরবর্তীতে চলে আসছে। কি বলেছে, বোপাদের গ্রামের লোক সংখ্যা দেওয়া রয়েছে, তার মামাদের গ্রামের লোক সংখ্যা দেওয়া রয়েছে। কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি? এগুলো তো একদম সিম্পল অঙ্ক। কি কি বলে রয়েছে, দুটো গ্রামের লোক সংখ্যা দেওয়া রয়েছে, কোন গ্রামের লোক সংখ্যা বেশি জানতে চেয়েছে, তাহলে দুটোকে মাইনাস করে দেবো। আচ্ছা দেখি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, অর্থাৎ মামাদের গ্রামের লোক সংখ্যাটা বেশি। 3 8 7 9 9 8 8, এখানে হচ্ছে 2 7 0 8 7 4 2, বিয়োগ করে দেবো। 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 4 বাদ দিলে 4, 9 থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1, 7, 8 থেকে 7 বাদ দিলে 1। তাহলে এতজন আমাদের কি হচ্ছে বেশি। এই যে প্রথম প্রশ্ন জানতে চেয়েছে কোন গ্রামের লোক সংখ্যা বেশি, তাহলে এটা হচ্ছে কি মামাদের গ্রামের লোক সংখ্যা আমাদের বেশি হয়ে যাবে, মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। পরবর্তী প্রশ্ন আমাদের জানতে চেয়েছে দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত, দুটোকে যোগ করে দেব। 3 8 7 9 9 8 8, এরপরে তোমার হয়ে যাবে 2 7 0 8 7 4 2, যোগ দিলে আমাদের কত হয়ে যাবে 8 2 10 0 হাতে 1, 9 4 13 3 হাতে 1, 10 7 17 7 হাতে 1, 10 8 18 8 হাতে 1, 8 7 15 3 2 5 1 6, 6 5 8 8 7 3 0 জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মোট জনসংখ্যা। আচ্ছা তোমরা একটু চেক করে নাও তো, আমিও চেক করে নিই এটা ঠিকঠাক হলো কিনা। কোথাও ভুল হয়ে যেতে পারে নিজের অজান্তে। 3 8 7 9 9 8 8 9 9 8 8, সেখানে যোগ করব 2 7 0 8 7 4 2, 6 5 8 8 7 3 0, ঠিক আছে। এখানে এটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলে 1 1 7 1 2 4 6, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো তাহলে এই হচ্ছে আমাদের মামার গ্রামের জনসংখ্যা বেশি প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর মোট জনসংখ্যা জানতে চেয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে এমন কতগুলি বস্তায় 6.3 টন চাল রাখা যাবে? টন মানে কি, এখানে প্রশ্নে তোমাদের বলে দেয়া রয়েছে, পরীক্ষায় নাও বলা থাকতে পারে, আবারও বলে দিচ্ছি। এখানে প্রশ্নে বলে দিয়েছে, শিক্ষক মহাশয় তোমাদেরকে প্রশ্ন দেওয়ার সময় জানতে চাইলো যে ছেলেরা দেখি জানে তো টন কিনা, এখানে টনের বদলে কুইন্টাল শব্দটা দিয়ে দেবে। তাহলে এগুলো তোমাকে জানতে হবে যে 1 টন মানে হচ্ছে 1000 কিলোগ্রাম, 1 কুইন্টাল মানে 100 কিলোগ্রাম, এগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। এটা প্রশ্নে নাও দেয়া থাকতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। তাহলে আমার মোট কত টন চাল আছে? 6.1 টন চাল আছে। এটাকে আমি কি করব, কিলোগ্রাম করব। তাহলে কিলোগ্রাম করতে হলে আমাদের কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে দশমিক বিন্দু 3 ঘর সরে যাবে। তাহলে এত কেজি চাল রয়েছে, হয়েছে। প্রতি বস্তাতে কত কিগ্রা চাল ধরে? 30 কিগ্রা চাল ধরে। তাহলে আমাদেরকে কত বস্তা চাল জানতে চেয়েছে, এই যে জানতে চেয়েছে দেখো কতগুলি বস্তা। তাহলে একটা বস্তায় 30 কিগ্রা চাল ধরে, তাহলে 6300 কিগ্রা চাল ভরতে আমাদের কতগুলো বস্তা রাখবে, ভাগ করে দেবো। 0 0 3 দিয়ে কাটলে 3 2 6, 210 বস্তা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে, 210 বস্তা সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসছি। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করো প্রত্যেকে, এবং যেখানেই ডাউট আসবে প্রত্যেকে জানাবে। চলো, গতবারের ঝড়ে ঘর বাড়ি উড়ে যাওয়ায় কোন গ্রামের মোট জনসংখ্যার 20% গ্রাম ছেড়ে চলে গেছে এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে, ঠিক আছে। আচ্ছা এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, কি বলেছে না 20% গ্রাম ছেড়ে চলে গেছে। কত পার্সেন্ট চলে গেছে? 20% গ্রাম ছেড়ে চলে গেছে। তাহলে এখন আছে কতজন? 80%। কারণ আমরা জানি শতকরার অঙ্কে মোটটা সমান কত পার্সেন্ট হয়? মোটটা সমান 100% হয়। এটা হচ্ছে কি আমাদের মোট জনসংখ্যা। সর্বদা মনে রাখবে শতকরার অঙ্কে মোটটা সমান কি হয়? 100%। আচ্ছা তার মধ্যে যদি 20% চলে যায় তাহলে এখন আছে কত পার্সেন্ট? তাহলে 100 থেকে 80 20 চলে গেলে তাহলে 80% আছে। কত পার্সেন্ট আছে? 80% আছে। প্রশ্নে বলেছে এখনো কতজন অধিবাসী আছে? 880 জন।
তাহলে যেটা পার্সেন্টে বলছে, দেখো প্রশ্নটা, তুই কত পার্সেন্ট নাম্বার পেয়েছিস, না আমি 80% নাম্বার পেয়েছি। যখন সংখ্যাতে বলছে তুই কত নম্বর পেয়েছিস রে, সে বলছে আমি 880 নম্বর পেয়েছি। তাহলে যেটা পার্সেন্টে 80%, সেটা সংখ্যাতে 880 জন। কত পার্সেন্ট লোক এখনো আছে, না 80% লোক এখনো আছে। কত জন লোক এখনো আছে, না 880 জন লোক এখনো আছে। তাহলে 80% সমান 880, 1% সমান আমাদের কত হয়ে যাবে, 880 কে 80 দিয়ে ভাগ করে দেবো, কাটাকাটি করলে তুমি পেয়ে যাবে 11। আচ্ছা, আমাদেরকে বের করতে কি বলেছে, দুটো প্রশ্ন। আচ্ছা, গ্রামের লোক সংখ্যা কত জানতে চেয়েছে, অর্থাৎ পুরো 100% বের করব। গ্রামের মোট লোক সংখ্যা জানতে চেয়েছে, তাহলে 11 কে 100 দিয়ে গুণ করে দিলে এত আমাদের কি বেরিয়ে যাবে, গ্রামের মোট লোক সংখ্যা। এটা হচ্ছে মোট লোক সংখ্যা, যেটা হচ্ছে প্রথম প্রশ্নে জানতে চেয়েছে, মোট লোক সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের কি জানতে চেয়েছে দ্বিতীয় প্রশ্নে, যারা চলে গিয়েছিল, কারা চলে গিয়েছিল, এই যে 20% লোক চলে গিয়েছিল, তার মধ্যে 10% ফিরে এসছে। তাহলে দেখো কতজন চলে গিয়েছিল, 20% চলে গিয়েছিল, তাহলে অন্যত্র গেছে। অন্যত্র কতজন চলে গেছে, না 20% চলে গেছে। তাহলে 1% সমান যদি 11 হয়, 1% সমান যদি 11 জন হয়, আমাদের কত পার্সেন্ট ফিরে এসছে, 10%। চলো, 1% সমান কতজন এসছে, 1% সমান 11 জন এসছে। তাহলে 20% চলে গিয়েছিল, তাহলে 20% সমান কত, 20% সমান হচ্ছে 11 কে 20 দিয়ে গুণ করলে 11 দিয়ে 22, 220 জন আমাদের চলে গিয়েছিল। এবারে প্রশ্ন বলেছে যতজন চলে গিয়েছিল তার মধ্যে 10% আবার ফিরে এসছে। তাহলে 220 জন চলে গিয়েছিল, ওর আবার 10% ফিরে এসছে। তাহলে 10% মানে কত, 10% মানে হচ্ছে 22 জন আবার ফিরে এসছে। ঠিক আছে। প্রশ্ন কি জানতে চেয়েছে, ওই গ্রামের জনসংখ্যা কত। আবার পড়ে নাও, যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামের জনসংখ্যা কত। তাহলে গ্রামে জনসংখ্যা কতজন ছিল, 880 জন ছিল। আবার কতজন ফিরে এসছে, 22 জন ফিরে এসছে। তাহলে এটাকে যোগ দিয়ে দাও, 202, 902 জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি আবার একবার বোঝাচ্ছি। তাহলে প্রথমে কি করলাম, প্রথম প্রশ্ন যেটা জানতে চেয়েছে মোট লোক সংখ্যা, কিভাবে বের করলাম, না আমাদের 80% এখন গ্রামের মধ্যে আছে, সেই 80% সমান 880 জন, 1% সমান 11 জন, 100% সমান 1100 জন। এবারে বলেছে 20% চলে গিয়েছিল, তাই আমি বের করেছি 20% মানে কতটা, না 1% সমান যদি 11 হয়, তাহলে 20% সমান কত হবে, 220 জন। ওই যতজন চলে গিয়েছিল তার 10%, যতজন চলে গিয়েছিল, এই যে দেখো যারা চলে গিয়েছিল তার 10%, তাহলে কতজন চলে গিয়েছিল, 220 জন চলে গিয়েছিল, তার 10% বের করলে কতজন হয়, 22 জন। সেই 22 জন আবার কি এসছে, ফিরে এসছে। তাহলে গ্রামে কতজন ছিল, 880 জন ছিল, আবার 22 জন ফিরে এলো। তাহলে মোট জনসংখ্যা এখন কত হয়ে গেল, 902 জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই যে জনসংখ্যাটা, এটা হচ্ছে গ্রামের মোট জনসংখ্যা, মোট। আর এই যে উত্তরটা কি, এটা হবে এখন গ্রামে আগে থেকে যতজন ছিল আর যতজন নতুন এলো, আমাদের কত হয়ে যাবে, ফিরে এলো 902 জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে, এম এর দাগে, এইটা আমি স্টার চিহ্ন দিচ্ছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা হয়তো ভুল শিখেছো। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো তোমার যদি মনে হয় যে না স্যার আমি ঠিক শিখেছি, তাহলে তোমাকে অভিনন্দন। আর যদি তুমি ভুল শিখে থাকো তাহলে সঠিকটা শিখে নাও, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এবং আরো সঙ্গে আমি অ্যাড করছি, এই অঙ্কটা যদি পরীক্ষাতে পড়ে, আমি যেভাবে করাচ্ছি তুমি সেইভাবে পরীক্ষায় করে আসবে। পরীক্ষার শিক্ষক মহাশয় তোমাকে যদি প্রশ্নটাতে ভুল দেয়, তোমার পৃথিবীর যেই প্রান্তে বাড়ি হোক না কেন, তুমি আমাকে কল করবে, আমি শ্যামলী নন্দন মিলন, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার স্কুলে যাব। ঠিক আছে, তোমাকে যদি শিক্ষক মহাশয় ভুল দেয়, আমি যেভাবে করাচ্ছি তারপরেও যদি ভুল দেয়, তুমি আমাকে কল করবে। চলো কি বলেছে দেখো, প্রত্যেকটার মান দেয়া আছে, বসে দেবো এখানে, আমি আর নতুন করে তুলছি না, এখানে বসে দিচ্ছি। প্রথমে এম এর মান কত দেয়া আছে, 8, এন এর মান কত দেয়া আছে, 2, তারপরে পি এর মান কত দেয়া আছে, 0। আচ্ছা, কিউ আর আর গুণ করে বসাবো, কিউ আর আর কে গুণ করব, তাহলে 2 আর 1 গুণ করলে 1, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। সুন্দর করে দেখো, আমি একটু স্টেপটা কম লিখছি কিন্তু বোঝাচ্ছি জিনিসটা। তাহলে এখানে কি বলেছে, কিউ আর আর কে গুণ করবো, তাহলে কিউ এর মান -2, আর এর মান -1, -2 আর -1 গুণ করলে কি আসে,
প্লাস 2, আচ্ছা আমি 1 লিখে দিয়েছি না, এই এক্ষুনি ভুলে যেত আর কি। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। কেন, 2 আর 1 গুণ করলে 2, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, বিয়োগ। এবার এখানে m আর r গুণ করব, m মানে হচ্ছে 8, r মানে হচ্ছে -1, 8 আর -1 গুণ করলে -8 আসবে। আচ্ছা, এরপরে mn মানে কত, m কোথায়, m মানে হচ্ছে 8, n মানে হচ্ছে 2, তাহলে 8 আর 2 গুণ করলে 16। তারপরে কাকে গুণ করব, n কোথায়, n মানে হচ্ছে 2, q মানে হচ্ছে -2, তাহলে 2 আর -2 গুণ করলে আমাদের কত হয়ে যায়, -4। আবার দেখো 2 আর -2 গুণ করলে -4, তাহলে এখানে কত বসাবো, +4 বসাবো। বলে স্যার +4 আপনি কোথা থেকে পেলেন, আবার বোঝাচ্ছি, দেখো n কিউব গুণ করলে কত আসছে, n কিউব না, n আর কিউ গুণ করলে -4 আসে, 2 আর -2 গুণ করলে -4 আসে। অলরেডি আগে থেকে এখানে দেখো একটা মাইনাস আছে, আবার n2 এর মান -4 এসেছে, তাহলে এই মাইনাস আর ওদের মাইনাস মিলে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এবারে সমাধানটা দেখো, 8 বিয়োগ 2 এখানে, আচ্ছা -0 আমি শূন্যই লিখে দিচ্ছি, কারণ শূন্যের কোনো ধনাত্মক ঋণাত্মক হয় না, -0 বলে কথা হয় না, তাই ওটাকে আমি 0 লিখে দিচ্ছি। শূন্যের কোনো ধনাত্মক ঋণাত্মক নেগেটিভ পজিটিভ হয় না। চলো 2, এইবার এই জায়গাটা খেয়াল করো ভালো করে, তোমরা দেখো রৈখিক বন্ধনী যেটা রয়েছে সেটা কার উপরে, আমি নিচে আবার ভেঙে দেখাচ্ছি তোমাকে। রৈখিক বন্ধনীটা কার উপরে রয়েছে, mn আর nq এর উপরে রৈখিক বন্ধনী রয়েছে না এই রকম রৈখিক বন্ধনীটা রয়েছে, সেটা ভালো করে খেয়াল করো, তাহলেই তুমি পার্থক্য বুঝতে পারবে। দেখো রৈখিক যে বন্ধনীটা রয়েছে সেটা শুধুমাত্র mn আর nq এর মাথার উপরে আছে, পুরো কিন্তু মাইনাস নিয়ে নেই, এইটা প্রত্যেককে বুঝে ফেলতে হবে, দুটো জিনিস কিন্তু আলাদা। তাহলে আমরা এখানে কি করব, দেখো সুন্দর করে, না আমাদের শুধুমাত্র 16 আর 4 এর মাথায় রৈখিক বন্ধনী আছে, তাহলে 16 আর 4 যোগ করে 20 লিখবো, এইটা ভালো করে বুঝে ফেলতে হবে। আমরা কিন্তু -16 কে ধরবো না, কারণ মাইনাস আলাদা আছে, মাইনাসের মাথায় রৈখিক বন্ধনী নেই। মাইনাসের মাথায় কিন্তু রৈখিক বন্ধনী নেই, রৈখিক বন্ধনীটা কার মাথায় আছে, mn আর nq এর মাথায় আছে। তাহলে 16 আর 4 এর মাথায় আছে, ওটাকেই আমরা সমাধান করব। 16 আর 4 সমাধান করলে আমাদের কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, ব্যাস। এরপরে যেমন হয় সেইভাবে আমরা করব। তাহলে এখানে 0, এখানে আমাদের 2, এটা আমাদের সমাধান করলে কত আসবে, দেখো -8 -20 আমাদের আসবে -28। ঠিক আছে, তাহলে 8 বিয়োগ 2 এখানে 0, এটা আমাদের সমাধান করলে কত হয়ে যাবে, 2 থেকে 28 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে, মাইনাস আর মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে ভালো করে বুঝে নাও, এখানে মাইনাস এখানে মাইনাস, দুটো মাইনাস মিলে কত হয়ে গেল, প্লাস হয়ে গেল। 8 2 0, এবার দেখো 8 28 আর 2 যোগ করলে আমাদের কত হয়ে যায়, 30, বাইরে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবারে 0 থেকে 30 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, -30 হয়ে যায়। 0 আর 30 সমাধান করলে -30 হয়ে যাবে। এবার দেখো 30 আর 2 গুণ করলে কত হয়, 30 আর 2 গুণ করলে হয় 60, মাইনাস আর মাইনাস মিলে আমাদের কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 30 আর 2 গুণ করলে আমাদের হয় 60, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। 60 আর 8 যোগ করলে 68 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি জানি না তোমাদের শিক্ষক মহাশয় এটা কিভাবে শিখিয়েছে, এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 68 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 68 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো তাহলে এইটা সুন্দর করে 16 আর 4 কে যোগ করব, 16 আর 4 করে 20 লিখবো, নাকি মাইনাসটা ওর সঙ্গে ধরবো, মাইনাসটা কিন্তু ওর সঙ্গে আমরা ধরবো না, দিয়ে এইভাবে সুন্দর করে সমাধান করব। 68 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর করে এটা অঙ্কটা প্র্যাকটিস করবে, যদি পরীক্ষায় আসে এইভাবে করে আসবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী অঙ্ক। এটাও বলছে, এটাও শিক্ষক মহাশয় তোমাদেরকে হয়তো ভুল শিখিয়েছে, আমি আবারও বলছি। ঠিক আছে, আমি আবার বলছি, এটাও হয়তো শিক্ষক মহাশয় ভুল শিখিয়েছে। যদি তোমাদের ঠিক জেনে থাকো তাহলে তোমাদেরকে অভিনন্দন, যদি ভুল জানো শিখে নাও সঠিকটা কি। দেখো কি বলেছে, আমাদেরকে 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, যেখান থেকে 5678 বিয়োগ করলে 24 32 48 64 দিয়ে ভাগ যাবে বলেছে। তাহলে আমাদের এইগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যা বের করতে বলেছে। প্রথমে আমরা কি করব, ওইগুলো লসাগু করব। 24 32 48 এবং 64, তাহলে এটা করো।
দুয়ে দিলে 2 12 16 দুয়ে 32, তারপরে হচ্ছে 24 দুয়ে 48, 32 দুয়ে 64। আবার দুয়ে দিলে 2 6 12, 2 8 16, 2 12 24, 2 16 32। আবার দুয়ে দাও, 2 3 6, 2 4 8, 2 6 12, 2 8 16। আবার দুয়ে দেব, 2 2 4, 2 3 6, 2 4 8। আবার দুয়ে, 2 1 2 3, 2 2 4, এরপরে 3 দেব, 3 1 3, 3 1 3। তাহলে আমাদের লসাগু অর্থাৎ এলসিএম আমাদের কত আসবে? দেখো লসাগু 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 3 96, 96 2 192 চলে আসবে লসাগু। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 কি করতে হবে? এইখানেই তোমাদের ঝামেলা। কি ঝামেলা? না বলেছে এখানে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, এখানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছে। না, একদমই ভুল। আমি বলছি একদমই ভুল। কেন না? আমাদেরকে বলেছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফলটা এইগুলো দিয়ে ভাগ যেতে হবে। আমাকে কিন্তু 6 অঙ্কের সংখ্যাটা বের করতে বলেনি, আমাকে কিন্তু বলেনি যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এইগুলো দিয়ে ভাগ যাবে। আমাদেরকে কি বলে দিয়েছে যে তুমি 6 অঙ্কের এমন একটা সংখ্যা বের করো, ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা বের করো যেখান থেকে তুমি 5678কে যদি বাদ দাও, বাদ দিলে তুমি যে সংখ্যাটা পাবে সেটা কিন্তু তোমার 6 অঙ্কের হতে হবে, এমন কোথাও বলা নেই। আবারও ভালো করে প্রশ্নটা বলছি, কি বলেছে? 6 অঙ্কের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নাও যেখান থেকে তুমি 5678কে বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবে সেই বিয়োগফলটা হতে পারে 5 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, সেইটাকে বিয়োগ করলে তুমি যে বিয়োগফলটা পাবে সেই বিয়োগফলটা এইগুলো দ্বারা ভাগ যাবে। আমরা এখানে কি করব? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। ভালো করে শিখে নাও, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে সেখান থেকে তো 5678কে বাদ দেবো, বাদ দিলে আমরা কত পাবো? সেটা আমাদেরকে কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তাই আমি এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব। আচ্ছা, আমি এটা চেক করে নিই কত দিয়ে যাবে। বড় বড় তো 1 2 3 4 5 ডিভাইডেড হয়। আচ্ছা, প্রথমে 5-এ যাবে, প্রথমে 5-এ যাবে। 5-এ হলে 960, এই নামলো 9, এই নামলো 3, এই নামলো 9। এরপরে যাবে 2-এ, এরপরে যাবে 2-এ, 9 থেকে 4 বাদ দিলে 5, 9। আচ্ছা, এরপরে 159 কম হয়ে গেছে, এরপরে তাহলে 0 যাবে। কত ভাগশেষ এসছে? 159 ভাগশেষ এসছে। দেখো এখানেও 159 এসেছিল, এখানেও 159 এসছে, শুধু পার্থক্য কি এইখানে যে 9টা একে কিন্তু ভাগ করিনি, এবার কিন্তু পুরোটা ভাগের পরে এসছে। এবার আমরা কি শিখেছি? এখানে বৃহত্তম সংখ্যা হলে এইটাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ আমরা কি জানি যে এটা তো 192 দিয়ে ভাগ গেল না, তাহলে ভাগ করতে হলে কি করতে হয়? সর্বদা ভাগশেষটাকে বিয়োগ করতে হয়। কি করবে? 1 2 3 4 5, ওখান থেকে 159কে বিয়োগ করবে। 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে এইটাই হচ্ছে সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা কিনা 192 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমাদেরকে তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলেনি, আমাদেরকে কি বলেছে? না 6 অঙ্কের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যেখান থেকে 5678 বাদ দিলে তুমি এই সংখ্যাটা পাবে। 6 অঙ্কের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যেখান থেকে এটা বাদ দিলে তুমি ওই সংখ্যাটা পাবে। তাই আমি কি করব? এটার সঙ্গে 5678 যোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে 8 7 4 11 1 হাতে 1, 8 6 14 কে 15 5 হাতে 1, 10 5 15 5 হাতে 1। আমাদের উত্তর হয়ে যাবে 105518 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 105518 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো এইটাই আমাদের সঠিক উত্তর। প্রত্যেকে সুন্দর করে দেখে নাও। তাহলে এখানে তোমার স্যার যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে, তুমি ভাগ করবে না। ঠিক আছে, তুমি কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করবে না, বৃহত্তম সংখ্যা দিয়েই ভাগ করবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবে। ভাগ করলে তুমি এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা পাবে 9,99,840। ওর সঙ্গে এটা বিয়োগ করতে বলেছে, এটাকে যোগ করলে তুমি পেয়ে যাবে এটাই দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত পেলাম? 105518। সেখান থেকে 5678 বাদ দিলে আমরা কত পাবো? 99,840, যেটা কিনা 24 32 48 64 দিয়ে ভাগ যাবে। আমি আবার বলবো, তুমি এটা করো, তোমার শিক্ষক মহাশয় যদি তোমাকে ভুল উত্তর দেয় আমি যাব। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো
আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যে একটু ত্রুটি ছিল, এইগুলো সবই পৌনঃপুনিক ছিল। এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। এটা কিন্তু পরীক্ষাতে পেয়ে যেতে পারো, একটু বড় হবে কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, প্রত্যেকটাকে ভগ্নাংশে করে নাও, দিয়ে তারপরে সমাধান করো। প্রত্যেকটাকে ভগ্নাংশে করে নাও। ঠিক আছে, 8.6 আমি এখানে আস্তে আস্তে করাচ্ছি। 8.6 কে আমি কত লিখতে পারি? 8 পূর্ণ 6/9। ওকে আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো 8 পূর্ণ 2/3। মানে আমাদের কত আসবে? 8 3 24 আর 2 আমাদের 26/3। ঠিক আছে, 26/3 এসছে। ব্যাস। আচ্ছা, এরপরে আমাদের কত রয়েছে? 1.3 পৌনঃপুনিক। তাহলে এটাকে তুমি লিখতে পারো 1 পূর্ণ 3/9। কাটাকাটি করলে আমাদের কত আসবে? 1 পূর্ণ 1/3। ঠিক আছে, 1.3 পৌনঃপুনিক মানে 1 পূর্ণ 3/9। তাহলে এটা আমাদের হয়ে যাবে 3 একে 3 1 4/3 হয়েছে, 4/3। আচ্ছা, এটা আমাদের এলো 4/3 এলো, এটা আমাদের এলো 4/3। আচ্ছা, আর একটা কত আছে? 0.3। 0.3 মানে 1/3 হয়ে যাবে। দেখো এই যে 3/9 কাটাকাটি করলে 1/3 হয়ে যাবে। আমি কি করছি? প্রত্যেকটাকে ভগ্নাংশে করে নিচ্ছি। তাহলে উপরের সবগুলোকে আমি কিন্তু ভগ্নাংশে করে নিলাম। 26/3, 4/3, 1/3 আমি এগুলো মুছে দিয়েছি। নিচের সবগুলোকে ভগ্নাংশে করে নিচ্ছি। 7.6 মনে হবে 6/9। একে কাটাকাটি করলে আমার হয়ে যাবে 7 পূর্ণ 2/3। 7 3 21 দিয়ে 23/3 হয়ে যাবে। নিচেরটা হবে 23/3। নিচেরটা আমাদের কত আসবে? 23/3। আচ্ছা, এরপরে কত আছে? 2.5। 2.5 মানে কি? 2 পূর্ণ 5/9। 9 2 18 5 এটাও 23/3 আসবে, এটাও 23/3 আসবে। আর একটা যেটা রয়েছে এটাতে পৌনঃপুনিক নেই, শুধু দশমিক রয়েছে, 0.32। 0.32 কে ভগ্নাংশে লিখলে আমাদের কত হয়ে যাবে? 32/100। 4 8 32, 4 25 100। তাহলে এগুলো পৌনঃপুনিক কিভাবে লিখতে হয় আমি কিন্তু আগে শিখিয়েছি, তাই এখানে ডিটেলসে বললাম না। তবুও একবার বলে দিই না, দশমিক যার মাথায় পৌনঃপুনিক থাকবে তার নিচে কি লিখতে হয়? 9 লিখতে হয়। ঠিক আছে, যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকে নিচে ততগুলো 9 লিখতে হয়। তাহলে প্রত্যেকটাকে আমি কি করলাম? ভগ্নাংশে পরিণত করলাম। এবার আমি জাস্ট মানগুলো এখানে বসিয়ে দেব, মানগুলো এখানে বসিয়ে দেব। আচ্ছা, প্রথমে প্রথমটা এসেছিল 26/3, তারপরেরটা এসেছিল 4/3, তারপরেরটা এসছে 1/3। আচ্ছা, নিচে এখানে কত এসছে? এটা এসছে 23/3, এটা আমাদের এসছে 23/3 এবং এটা আমাদের এসছে কত? 8/25। প্রত্যেকটাকে আমি কি করলাম? প্রত্যেকটাকে আমি ভগ্নাংশে লিখে ফেললাম। ঠিক আছে, চলো এবারে সমাধান করছি। দেখো উপরেরটা তুমি যদি সমাধান করো খুবই সহজ। দেখো প্রত্যেকের নিচে 3 আছে, তাহলে জাস্ট আমি লব গুলোকে যোগ বিয়োগ করে দেবো। তাহলে 26 আর 4 যোগ করলে 30, 30 থেকে একবার দিলে আমাদের কত হয়ে যায়? 29। এটা হচ্ছে উপরেরটা। নিচেরটা সমাধান করো। আমি নিচেরটাকে না আলাদা একটু তোমাদেরকে সমাধান করাচ্ছি। প্রথমে আমরা কি করব? ভাগ করব। ভাগ আমরা কি জানি? প্রথমটাকে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দেব। তারপরে আমাদের 8/25 আছে, 8/25 কে রাখবো। তাহলে এই 3 এই 3 এই 23 এই 23 কেটে গেল, তাহলে আমাদের থাকবে কত? 8/25। আচ্ছা, এখানে 23/3 এসেছিল, 2 এর মাথায় 5, আমি তো এখানে মুছেও দিয়েছি। 23/3 আসবে না তো? 23/3 আসবে না, আমি এখানে মুছে দিয়েছি। একবার করি তো। 2.5 এর পৌনঃপুনিক মানে তোমার আসবে 2 পূর্ণ 5/9, 23/9 আসবে। ঠিক আছে, এটা আমার একটু লেখা ভুল হয়েছে, এখানে 23/9 হবে এটা। হয়েছে, চলো এবারে করো। তাহলে 23/3 ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে 9/23 গুণ আমাদের 8/25। তাহলে এই 23 কেটে যাবে, 3 3 এ 9, তাহলে আমাদের কত আসবে? 24/25 আসবে। ব্যাস, এখানে বসিয়ে দাও। ঠিক আছে, আমি এই সমাধানটা এখানে জায়গা একটু ছোট, অন্য স্লাইডে করাতে পারতাম, কিন্তু আমি জাস্ট এটা সমাধানটা তোমাকে বাম দিকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু পরীক্ষায় এবার এরকম করো না জানো, যে এরকম বাম দিকে করে নে। তোমরা একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে এখানে করছি ওই কাজগুলো নিচে 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 করবে। চলো এবারে আমাদের কি করতে হয়? উপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে উল্টে দিতে হয়। উপরেরটা ঠিক রেখে নিচেরটাকে উল্টে দিতে হয়। তাহলে আমাদের কত আসবে বলো তো? 24 আর 3 গুণ করলে তো 72 আসবে। 25 আর 9 গুণ করলে কত আসবে? 25 আর 29 গুণ করলে 725 আসবে। 725 কে 72 দিয়ে ভাগ করলে 72 10 এ 120, 10 পূর্ণ 5/72 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে,
এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এখানে শেখালাম কি কি না, প্রত্যেকটা তুমি পৌনঃপৌনিক যেগুলো রয়েছে সেগুলোকে একে ভগ্নাংশ করে নাও, করে নেওয়ার পরে এইভাবে মান বসিয়ে দাও, দেখবে একদম সহজ সরল। তুমি যখনই ভগ্নাংশ করে নেবে দেখো কত সহজ এসে গেছে, প্রত্যেকের নিচে 3, উপরটাকে যোগ করে দেবে। এখানে ভাগ রয়েছে, ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিলে কত সরল মান পেয়ে যাবে, দিয়ে সমাধান করবে 10 পূর্ণ 5/72 সঠিক উত্তর আসবে। আর দুটো অঙ্ক রয়েছে আমাদের, কি বলা রয়েছে দেখো, এটা এটা খুব ভালো প্রশ্ন হয়েছে। মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে, কয়েন আছে। মোট 5 রকমের কয়েন আছে, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েন। প্রত্যেকটা মুদ্রায় যে বলছে দেখো, যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয় তবে মুদ্রার সংখ্যা কত। প্রত্যেকটা মুদ্রা সমান সংখ্যায় আছে, অর্থাৎ 5 টাকার কয়েনও যতগুলো আছে, 2 টাকার কয়েনও ততগুলো আছে, 1 টাকার কয়েনও ততগুলো আছে, প্রত্যেকটাই সমান সংখ্যায় আছে। আমাদেরকে মোট মুদ্রা অর্থাৎ 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলে মোট কতগুলো কয়েন আছে জানতে চেয়েছে। দেখো আমি ধরে নিচ্ছি মোট এক্সট্রা, প্রত্যেকটা কয়েন এক্সট্রা করে আছে, 5 টাকার কয়েনও এক্সট্রা, 2 টাকার কয়েনও এক্সট্রা, 3 টাকায় তোমার 1 টাকার কয়েনও এক্সট্রা, এরকম আমি ধরে নিলাম। আচ্ছা 5 টাকার কয়েন তাহলে কত পয়সা হয়, 500x। ভালো করে বুঝে নাও, আমি 5 টাকাকে আমি 500 পয়সা ধরলাম, 5 টাকাকে আমি কত ধরলাম, 500 পয়সা ধরলাম। তাহলে 500 পয়সার কয়েন যদি একটা হয় তাহলে 500 পয়সা হবে, 500 পয়সার কয়েন দুটো হলে 1000 পয়সা হবে, 500 পয়সার কয়েন তিনটে হলে 1500 পয়সা হবে। এরকম করে গুণ করব। তাহলে আমি তো জানি না আমার কাছে কতগুলো কয়েন আছে, আমি ধরেছি এক্সট্রা কয়েন আছে, তাই আমি 500 সঙ্গে x গুণ করে দিয়েছি। এখানে একই রকম ভাবে 2 টাকা মানে 200 পয়সা, কতগুলো আছে এক্সট্রা আছে, তাহলে 200 সঙ্গে x গুণ করে দাও। এখানে 1 টাকা মানে 100 পয়সা, তার সঙ্গে x গুণ করে দাও। তোমরা চাইলে এগুলোকে টাকাতেও রাখতে পারো, এখানে যেহেতু দুটো পয়সাতে আছে তাই আমি সবগুলোকে পয়সা করে নিয়েছি। আচ্ছা এখানে 50 পয়সার কয়েনও এক্সট্রা আছে, 25 পয়সার কয়েনও এক্সট্রা আছে। এই টাকাগুলোকে তুমি যদি যোগ করো তোমার মোট কত টাকা হবে, 315 টাকা, মানে 31,500 পয়সা। যেহেতু এগুলো পয়সা লিখেছি ওটাকেও পয়সাতে রাখতে হবে, তাহলে 5 টাকার কয়েন অর্থাৎ 500 পয়সার কয়েন এক্সট্রা আছে, মোট তাহলে এত টাকা। 200 পয়সার কয়েন এক্সট্রা আছে, মোট এত টাকা। 100 পয়সার কয়েন, এইভাবে যোগ করলাম। এবারে সমাধান করো। তাহলে 500, 200, 700 একে 800, 885, 875 সরি 875 সমান আমাদের কত হয়ে যাবে, 31,500। তাহলে x এর মান বের করার জন্য আমাদের কি করব, 31,500 কে 875 দিয়ে ভাগ করব। তাহলে উত্তর কত পেয়ে যাবো বলো তো, 31,500 কে 875 দিয়ে ভাগ করলে 36 পেয়ে যাবে। x এর মান তুমি কত পেয়ে যাবে, x এর মান 36 পেয়ে যাবে। আমাদেরকে প্রশ্নে কি বের করতে বলেছে দেখো, তবে মুদ্রার সংখ্যা মোট কতগুলো কয়েন আছে বের করতে বলেছে। 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলে মোট কতগুলো। তাহলে x এর মান পেলাম 36। x আমরা কি ধরেছিলাম বলো তো, প্রত্যেকটা মুদ্রার সংখ্যা ধরেছিলাম, যে 5 টাকার কয়েনও এক্সট্রা আছে, 1 টাকার কয়েনও এক্সট্রা আছে, 2 টাকার কয়েন এক্সট্রা আছে, সবগুলো ধরেছিলাম। সেই x এর মান কত এসেছে, 36টা আসছে। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেকটি মুদ্রার পরিমাণ, প্রত্যেকটি মুদ্রার কয়েনের পরিমাণ আমাদের কত আসবে, প্রত্যেকটি কয়েনের পরিমাণ আমাদের কত আসবে, 36টি। প্রত্যেকটি মানে প্রত্যেক ধরনের, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এইরকম। তাহলে এইরকম মোট ক ধরনের মুদ্রা আছে, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, মোট 5 ধরনের মুদ্রা আছে, 5 ধরনের কয়েন আছে। প্রত্যেকটা কয়েন যদি 36টা করে রয় তাহলে মোট কতগুলো কয়েন আছে, 36 কে 5 দিয়ে গুণ করে দেবো, এটা হচ্ছে মোট মুদ্রা। ঠিক আছে, এটা হচ্ছে মোট মুদ্রা। তাহলে 36 কে 5 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 180টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদম সহজ প্রশ্ন, ভালো প্রশ্ন পরীক্ষার জন্য হয়েছে। ধরে নেবে এক্সট্রা কয়েন রয়েছে, প্রত্যেকটার এক্সট্রা করে কয়েন রয়েছে, তাহলে টাকার পরিমাণ বের করবে, শেষে 36 কে 5 দিয়ে গুণ করলে তুমি উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট 18টা কি বলেছে, দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া রয়েছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, অপর সংখ্যা বের করবে। এটা হচ্ছে ভালো প্রশ্ন। যখনই দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া থাকবে, একটা সংখ্যা দেওয়া থাকবে, অন্যটা কি করে বের করবে, গসাগু এবং লসাগুকে গুণ করে, গসাগু এবং লসাগুকে গুণ করে যেই সংখ্যাটা দেয়া থাকবে ওটা দিয়ে ভাগ করে দেবে। আবার বলছি প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেয়া থাকলে, তাদের মধ্যে একটা সংখ্যা দেয়া থাকলে অন্যটা কি করে পাবে, গসাগু এবং লসাগুকে গুণ করে যে সংখ্যাটা দেয়া আছে ওটা দিয়ে ভাগ করে দেবে। চলো ভাগ করো, চলো ভাগ করো। কত দিয়ে যাবে গো, আমার তো মনে হচ্ছে এটা 5-এ কেটে যাবে। আমার তো, তোমরা কিন্তু কেউ বাড়িতে ক্যালকুলেটরের কোনো রকম সাহায্য নেবে না, কারণ পরীক্ষায় তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।
আমি এখানে দ্রুত গতির জন্য আমি জিনিসগুলোকে করে নিচ্ছি। 1911। তাহলে অন্য সংখ্যাটা অপর সংখ্যা আমাদের কত আসবে? অপর সংখ্যাটা আমাদের চলে আসবে 1911 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 1911 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে শেষ প্রশ্নের উত্তর 1911। তার আগের উত্তর 180, এর আগের উত্তর 10 পূর্ণ 5/72, এর আগের উত্তর 1,05,518, এর আগের উত্তর আসবে 68, তার আগের উত্তর আসবে দুটো উত্তর 1100 আর হচ্ছে 902, তার আগের উত্তর আসবে 210 বস্তা। এর আগে আমাদের ছিল দুটো উত্তর, এখানে একটা হচ্ছে মামার গ্রামের লোক সংখ্যা বেশি, এটা হচ্ছে মোট লোক সংখ্যা। এর আগে আসবে 0.003, তার আগে আমাদের আসবে খরচ শতকরা 4% কমবে। তার আগের প্রশ্ন আমাদের আসবে, এই অঙ্কটা আমি বলেছি করাইনি কারণ এটা পরীক্ষাতে আসবে না, কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি এলে কি করবে, বড় প্রসেস, এইটাকে এইটা দিয়ে গুণ করবে, তার সঙ্গে 324 যোগ করবে, তার সঙ্গে আবার 324 গুণ করতে হবে, গুণ করে যেটা পাবে তাকে আবার 325 দিয়ে ভাগ করতে হবে। অনেক বড়, আমার মনে হয় না এটা পরীক্ষাতে আসবে বলে, কারণ প্রচুর সময় নষ্ট করে দেবে তোমার একটা পরীক্ষায় তোমার কত 30 নম্বরের একটা পরীক্ষায় তোমাকে হয়তো 1 ঘন্টা সময় দেবে, ওই প্রশ্নটাই তোমার 10 মিনিট সময় লেগে যাবে। দেখবে আমি আরামসে বলছি, ওই প্রশ্নটাতে 10 মিনিট সময় লেগে যাবে, বেশি তো কম নয়। এটার উত্তর আসবে 2 পূর্ণ 25/198। এটার উত্তর আসবে আমাদের 4 জোড়া সংখ্যা পাবো, লিখে রেখেছি সংখ্যাগুলোকে, হয়েছে। তার আগে এটা আমাদের আসবে 14 XIV, এর আগের উত্তর আসবে 9080.076, তার আগের উত্তর আসবে একের দাগে একটা হবে m-5 আর একটা হবে m-1। হয়েছে। এই হচ্ছে আমাদের প্রথম স্কুল। একই রকম ভাবে অন্য স্কুলগুলো আনবো, প্রত্যেকে খুব সুন্দর করে দেখো ক্লাসগুলো, তুমি তোমার বন্ধুদের সঙ্গে চাইলেও শেয়ার করতে পারো ক্লাসগুলোকে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, নমস্কার।